প্রথমেই আমি মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। তারপরে আমি আমার বাবা-মার কাছে কৃতজ্ঞ। আমি আমার ফ্যামিলির কাছে কৃতজ্ঞ। কেননা তারা প্রত্যেকটা মুহূর্তে আমাকে সবসময় অনেক বেশি মোটিভেশন দিয়েছেন। তারাই আমার ইন্সপিরেশন ছিলেন। এরপরেই আমি আমার টিচারদের কাছে কৃতজ্ঞ। আমার স্কুল ছিল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ বসুন্ধরা ব্রাঞ্চ অ্যান্ড আমার কলেজ ছিল হচ্ছে হলি ক্রস কলেজ। টিচাররা সবসময় আমাকে মোটিভেট করতেন। তারাই যেহেতু আমাকে একদম বেসিকটা ধরিয়ে দিয়েছেন, তো তাদের কাছে আমি সবসময় অনেক বেশি কৃতজ্ঞ। অ্যাডমিশন টাইমে আমি শুরু থেকেই উন্মেষের সাথে যুক্ত ছিলাম। তো তারা সবসময় উন্মেষের সাথে যারা ছিলেন, আমার টিচার্স যারা ছিলেন বা কোচিংয়ের সাথে যেসব যা ভাইয়ারা যুক্ত ছিলেন, তো তারা সবসময় আমাকে মোটিভেশন দিতেন। তো তাদের কাছেও আমি কৃতজ্ঞ। কেননা উন্মেষ সবসময় যেহেতু অ্যাডমিশনের সময় আমার সাথে ছিল, তো আমি মোটামুটি সবসময় ওদেরকে পাশে পেয়েছিলাম। একদম ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে একজন চিকিৎসক হব। আর আমার আব্বু-আম্মু খুব চাইতেন যে আমি বড় হয়ে একজন চিকিৎসক হই। তো তাদের ইচ্ছা এবং সাথে, সাথে আমারও ইচ্ছা ছিল অবশ্যই। তো সবকিছু মিলিয়ে আসলে ছোটবেলা থেকে মানে চিকিৎসক ছাড়া অন্য কিছু যে হব এটার কথা কখনো মাথায় আসে নাই। এটার মেইন কারণ ছিল হচ্ছে মানুষের সেবা করার একটা ইচ্ছা আমার সবসময় ছিল। আমার কাছে মনে হয় যে চিকিৎসক হওয়ার মাধ্যমে আসলে মানুষের সবচেয়ে বেশি কাছাকাছি আসা যায়। তো যার কারণে আমার আব্বু-আম্মু, আমার নিজের ইচ্ছা, মানুষের সেবা করার ইচ্ছা সবকিছুর জন্যই আসলে চিকিৎসক হবার পথটা বেছে নেওয়া। মেডিকেল অ্যাডমিশনের জন্য আসলে মেইন বইয়ের গুরুত্ব সবচেয়ে বেশি। যে বই হোক না কেন মেইন বইটা মানে আমরা যেগুলোকে মেইন বই ধরি মেডিকেল অ্যাডমিশনের জন্য, এখান থেকে নরমালি 90% to 95% কোয়েশ্চেন চলে আসে। যার কারণে আসলে মেইন বইয়ের প্রত্যেকটা এরিয়ার প্রতি দক্ষতা থাকা অনেক বেশি দরকার। আর কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারের সব জায়গায় কিন্তু সমানভাবে ইম্পোর্টেন্ট থাকে না। দেখা গেছে যে কোনো একটা পার্ট অনেক বেশি ইম্পোর্টেন্ট, আবার কোনো একটা পার্টের গুরুত্ব একটু কম। তো কোনটার গুরুত্ব কতটুকু সেটার জন্য আসলে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস ওর অনেক কিছুই মাথায় রাখতে হয়। এজন্য আসলে আমরা অ্যাডমিশন টাইমে দাগানো বইয়ের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। স্পেশালি ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে দাগানো বইটা খুবই হেল্পফুল থাকে, কারণ যেহেতু অনেক বেশি ইনফরমেশন একসাথে ফিজিক্স কেমিস্ট্রি বইটার মধ্যে থাকে, যার কারণে সবগুলো পড়তে গেলে অনেক সবকিছু হ্যাফাজার্ড মনে হয়। এই কারণে আসলে দাগানো বইটা সবসময় অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য। উন্মেষের যে দাগানো বই সেখানে আসলে মানে বিভিন্ন কালার মার্কিং করে আসলে প্রত্যেকটা মানে পার্ট কতটুকু ইম্পর্টেন্ট সেটা বোঝা যেত, যার কারণে ফিজিক্স কেমিস্ট্রি দাগানো বইটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল। উন্মেষের অনলাইন সার্ভিস আমার জন্য সবসময় অনেক বেশি হেল্পফুল ছিল। সেখানে আমি মাস্টার কোর্সের সাথে যুক্ত ছিলাম। তো সেখানের যে ক্লাসগুলো নেওয়া হতো, যেসব রেকর্ডেড ক্লাস ছিল সেগুলো আমার জন্য খুবই হেল্পফুল ছিল। কারণ মানে যখন পড়তে যেতাম আমার দেখা যেত যে স্পেসিফিক কোনো একটা মানে পার্টে আমার অনেক বেশি সমস্যা লাগতো বা বুঝতে পারতাম না যে কতটুকু ইম্পর্টেন্ট, অথবা বেসিকেও যদি সমস্যা থাকতো আমি তখন ওই রেকর্ডেড ক্লাসগুলো করার চেষ্টা করতাম, যে মাস্টার ক্লাসগুলো প্রোভাইড করা হতো। তো যেহেতু ওখানে একদম টু দ্য পয়েন্ট অনেক বেসিক সহকারে করা মানে ক্লাসগুলো ছিল, তো সেটা করে আমি আসলে খুবই হেল্পফুল ছিলাম। আর তারপরে সেখানে অনেক বেশি প্র্যাকটিসের জন্য কুইজ কোয়েশ্চেন্স দেওয়া ছিল। তো সেটার মাধ্যমে সেটা দিয়ে আমি বুঝতে পারতাম যে আমার পড়াটা আসলে ঠিক কতটুকু হয়েছে। আর তারপরে যে লাইভ ক্লাসগুলো চলতো সেগুলো আমি করতাম, করা হতো কারণ সেখানে আসলে অনেক অ্যাডভান্সড বেসিক থেকে শুরু করে অনেক অ্যাডভান্স জিনিসপাতিও বলা হতো, যার কারণে মানে রিভিউ করতে বা কতটুকু আমার পড়া হয়েছে বা কোনো যদি গ্যাপ থাকতো ওই ক্লাসগুলোর মাধ্যমে দেখা যেত যে আমি গ্যাপগুলো ইজিলি ফিল আপ করে ফেলতাম। আর কথা হচ্ছে যে উন্মেষের মাস্টার কোর্সে অথবা মেইন যে কোর্সটা ছিল সেখানে আসলে অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য দেওয়া ছিল অনলাইনে। তো আমি সেগুলো এক্সামে রেগুলার অ্যাটেন্ড করতাম, কারণ আসলে এক্সামের মাধ্যমে আমি বোঝার চেষ্টা করতাম যে গ্যাপটা ঠিক কোন জায়গায়। তো যেখানে সবগুলো এক্সামই আমি মোটামুটি দেওয়ার ট্রাই করেছিলাম এবং দেওয়ার মাধ্যমে বুঝতে চেষ্টা করেছিলাম যে কোথায় আমার গ্যাপ আছে আর কোথায় মানে কোন পার্টটা আমার অলরেডি অনেক ভালো মতো পড়া হয়েছে। এরপরও দেখা যেত যে মাঝে মাঝে বেশ কিছু কনফিউশন আমার থাকতো। তো তখন আমি উন্মেষের যে কিউএনএ সার্ভিস সেখানে আমি আমার প্রবলেমসগুলো শেয়ার করতাম। তো সেখান থেকে আসলে ইনস্ট্যান্ট বেশ ভালোই একটা গোছানো রিপ্লাই আমি পেতাম, যেটা আমাকে অনেক হেল্প করতো সবসময়।
আমি আমার অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার সময় যে মেইনলি যে ৩-৪ মাস সময় পেয়েছিলাম, ওই সময়টাতে আসলে আমি অনেক এক্সাম দিয়েছি। তো এক্সাম দেওয়ার আসলে মেইন কারণ ছিল যেহেতু আমার প্রিপারেশন এইচএসসির আগে মোটামুটি একটা লেভেলে ছিল। এই কারণে আসলে এক্সাম দেওয়ার মাধ্যমে বুঝতে পারতাম যে আমার গ্যাপটা ঠিক কোন জায়গায়। উনমেষ থেকে যে ডেইলি এক্সামগুলো হতো, উইকলি এক্সামগুলো হতো, সেই এক্সামগুলো আমি কখনো মিস দিতাম না। কারণ এক্সাম মিস দিলে দেখা যায় যে আসলে সেই এক্সামগুলো পরে আর দেওয়া হয় না। তো আমি অলওয়েজ চেষ্টা করতাম যে অফলাইনে গিয়ে আসলে সবগুলো এক্সাম অ্যাটেন্ড করা, বা অনলাইনেও যে লাইভ এক্সামগুলো হতো আমি সবসময় এগুলো দিতাম। দেওয়ার মাধ্যমে আসলে বুঝতে পারতাম যে একটা চ্যাপ্টারে আমার দক্ষতাটা কতটুকু হয়েছে, বা কোন চ্যাপ্টারে আমার গ্যাপ আছে, কোন এরিয়াতে আমার গ্যাপ আছে। আমি সেগুলো আসলে এক্সাম দেওয়ার মাধ্যমে বুঝতে পারতাম। অ্যান্ড এক্সামের পরে যে মার্কসটা পেতাম, আমি দেখতাম আসলে আমার কোন কোন জায়গায় আসলে ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এগুলো আমি সবসময় অ্যানালাইসিস করতাম একটা চ্যাপ্টার শেষ করা, মানে একটা চ্যাপ্টারের উপরে এক্সাম দেওয়ার পরে। আর যে আসলে সেন্ট্রাল একটা পজিশন দেওয়া হতো, তো সেখানে আসলে মানে বুঝতে পারতাম যে আমার পজিশনটা ঠিক কিরকম অন্যদের তুলনায়, এবং সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করার ট্রাই করতাম। তো আলটিমেটলি যে এক্সামগুলো আসলে যেহেতু আমি কখনো মিস দিতাম না, আমি আমার গ্যাপগুলো এটার মাধ্যমেই মানে ফিল আপ করার ট্রাই করতাম। দেখা গেছে যে এত পরিমাণ এক্সাম দিয়েছি যে মেইন এক্সামে আসলে মানে এক্সামের প্রতি যে ভীতিটা থাকে সেটা আমার ছিল না আর কি। আমার কাছে আসলে এক্সাম দেওয়ার সময় মনে হয়েছে, মানে মেইন এক্সামটা দেওয়ার সময় আমার মনে হচ্ছিল যে আমি মনে হয় কোনো কোচিং এর এক্সাম দিচ্ছি, যে যেহেতু মানে এত বেশি এক্সাম আমার দেওয়া হয়েছিল। আর উনমেষ থেকে মানে এক্সাম দেওয়ার অনেক বেশি স্কোপ ছিল, কারণ অফলাইনে এক্সাম নেওয়া হতো, আবার অনলাইনেও একটা এক্সাম নেওয়া হতো। তো সব মিলিয়ে প্র্যাকটিস করার অনেক ভালো একটা ওয়ে ছিল আর কি। আর অ্যানালাইসিস রিপোর্টও দেওয়া হতো, তো সেখানে আসলে কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেটার ব্যাখ্যা সহ আর কি একটা রিপোর্ট পাওয়া যেত আর কি। তো আমি আসলে এগুলো অ্যানালাইসিস করতাম যে কিরকম আমার কেন ভুল হচ্ছে, বা মেইন বই ধরে ধরে আমি সেগুলো গ্যাপ আসলে ফাইন্ড আউট করতে পারতাম। তো ওভারঅল উন্মেষের এক্সাম সিস্টেম আমার জন্য খুবই হেল্পফুল ছিল। মেইন এক্সামে আমি আসলে এক্সামের জন্যই আসলে এত যে এক্সাম দিতাম, মেইন এক্সামে ভালো করার এটাই একমাত্র, মানে আমার মনে হয় এটাই আমার জন্য সবচেয়ে হেল্পফুল ছিল। উনমেষ থেকে যে ম্যাটেরিয়ালস গুলো আমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, জাস্ট লাইক মেডিট্রিক্স অথবা অনুশীলনী, কোয়েশ্চেন ব্যাংক, জিকে কোয়েশ্চেন ব্যাংক, সেগুলো আমার জন্য হেল্পফুল ছিল। কারণ মেইন বইটা একদম ভালো মতো যখন শেষ হয়ে গিয়েছিল, তখন রিভিউ করার জন্য স্পেশালি যে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিট্রিক্স ছিল সেটা আমাকে খুবই হেল্প করেছিল। কারণ যেহেতু মানে অনেকগুলো রাইটারের ইনফরমেশন ছিল, প্লাস পয়েন্ট আকারে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মেডিট্রিক্সে সাজানো ছিল, যার কারণে আসলে আমি পড়ার মাধ্যমে রিভিউ শর্ট টাইমে অনেক বেশি রিভিউ করতে পারতাম যে আমার সব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পড়া হয়েছে নাকি। এরপরে অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে আমি দেখা গেছে যে আমার কাছে কবির স্যার, দেন গুহ স্যার বা অন্যান্য রাইটার, যেসব এক্সট্রা রাইটারগুলো খুব বেশি একটা ছিল না, স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। তো আসলে বই ধরে ধরে করা তখন পসিবলও হয়ে ওঠেনি। তো তখন আমি আসলে উন্মেষ থেকে যে অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকটা প্রোভাইড করা হয়েছিল সেটা করেছিলাম, কারণ সেখানে সবগুলো রাইটারের অনুশীলনী খুব ভালো মতো ছিল, অ্যান্ড এক্সপ্লেনেশনও ছিল ভালোভাবে। তো আমি আসলে অনুশীলনী কোয়েশ্চেন ব্যাংকগুলো ভালো মতো কমপ্লিট করেছিলাম। আর জিকে কোয়েশ্চেন ব্যাংকটার কথাও আমি বলতে চাই, কারণ জিকে কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে বিগত বছরে যত কোয়েশ্চেন আছে বিসিএস, ভার্সিটি, যেগুলো আসলে মেইন অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সেগুলো একসাথে টপিক ওয়াইজ সাজানো ছিল, যেটার মাধ্যমে আসলে প্র্যাকটিস করার মাধ্যমে আমি খুব ভালো মতোই বুঝতে পারতাম যে আমার প্রস্তুতিটা ঠিক কিরকম। আর উন্মেষ থেকে যে প্র্যাকটিস বুকটা প্রোভাইড করা হতো সেখানেও আসলে অনেক বেশি কোয়েশ্চেন ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে। তো প্র্যাকটিসের মাধ্যমে আসলে বোঝার চেষ্টা করতাম যে কোন জায়গায় গ্যাপ আছে। ইভেন কোচিংয়ে যে এক্সামগুলো থাকতো সেগুলো দেওয়ার আগে আমি প্র্যাকটিস বুকগুলো করে যেতাম, যার কারণে আসলে বুঝতে পারতাম যে আমার প্রিপারেশনটা ঠিক কতটুকু হয়েছে। জুনিয়রদের জন্য আমার যেটা সাজেশন, পড়াশোনার মধ্যে অবশ্যই একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, একটা রুটিনের মধ্যে থাকতে হবে। এমন না যে উইকলি রুটিন বা ডেইলি একটা টার্গেট ফিক্স করে সেই টার্গেটটা অবশ্যই শেষ করতে হবে। সেটার মানে টার্গেট শেষ করার আগে আসলে অন্য কোনো কাজ করা যাবে না। একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, গ্যাপগুলো ফাইন্ড আউট করতে হবে। আর ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই যতটা সম্ভব নিজের বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। সিলেবাসটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা শেষ করতে
করতে হবে। আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তো তারা হচ্ছে এইচএসসির আগেই যদি একটা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখতে পারে, অ্যাটলিস্ট শর্ট সিলেবাসটা যাতে মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়েতে শেষ করা থাকে সেটার দিকে আসলে ফোকাস দেওয়া যেতেই পারে টেস্টের পরে। আর অনেক বেশি রিভিশন দিতে হবে, এক্সাম দিতে হবে প্রচুর। প্রিপারেশন না থাকলে এক্সাম দিব না এই মেন্টালিটির দরকার নেই, কারণ এক্সামের মাধ্যমে বোঝা যায় যে আসলে কতটুকু গ্যাপ আছে, কি করা যাচ্ছে। তো প্রিপারেশন না থাকলেও এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এবং সেটা ধরে নিজেকে আগাতে হবে। তো আলটিমেটলি পড়াশোনার মধ্যে রেগুলারিটিটা মেনটেন করাটাই আসলে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়। অবশ্যই একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আপুর জন্য দোয়া করবে, যাতে যে লক্ষ্যে আমি আগাচ্ছি সেটা যাতে আমার দ্বারা ফুলফিল করা সম্ভব হয়। আল্লাহ যাতে সে তাওফিকটা আমাকে দান করেন। আসসালামু আলাইকুম। 2023 মেডিকেল ভর্তি পরীক্ষায় উনমেষ থেকে এখন পর্যন্ত জাতীয় মেধায় প্রথম 50-এ 50 জন এবং ডিএমসিতে 240 জন সহ সর্বমোট 4300+ শিক্ষার্থীর ঈর্ষণের সাফল্য। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম 2024-এর অফলাইন অথবা অনলাইন অথবা কম্বো ব্যাচে ভর্তি চলছে।